সবাইকে স্বাগত আমাদের জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলার রোদ্দুরে। আজকের সকালটা ঢাকা শহরের জন্য যথারীতি জ্যামময়, তবে আজকের জ্যামের মূল কারণ হচ্ছেন আমাদের অতিথি মোদি সাহেব। আর সারা বাংলাদেশের লোকজনই টের পাচ্ছেন এই দুদিনের এ সফর নিয়ে কি হচ্ছে সারা বাংলাদেশে, একটা উত্তেজনা, একটা আগ্রহ, এবং এমন একটা চমৎকার পরিবেশে আজ আমরা আড্ডা দেব দুজন মানুষের সাথে। তাদের মধ্যে একজন হচ্ছেন যিনি সারা বাংলাদেশে জনপ্রিয়, এবং আমরা একটু আগে দুষ্টুমি করে বলছিলাম যে একটু আগে উনি আসার পথে কিছুক্ষণ আটকে ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ে, এবং আমরা বলছিলাম যে বোধহয় আপনাকে ধরে নিয়ে যাবে প্রধানমন্ত্রী কার্যালয়ে, মোদি সাহেব হয়তো আপনার গান শুনতে চাইবেন, আর যদি শুনতে নাও চান আপনাকে নিয়েও যেতে পারেন। সেরকম একজন জনপ্রিয় আমাদের গানের শিল্পী আখি আলমগীর। আর সাথে আছেন আরেকজন যার মূল পরিচয়টা সাংবাদিক, কিন্তু কাজটা সাংবাদিকতার চেয়ে তো অন্যদিকে বেশি করেন, অনেক কিছু করেন, গান লেখেন, নাটক বানান, এমন কোনো কাজ নেই যে করেন না। তো সেজন্যই ভালো কি পরিচয় দিই, ভালো একটা পরিচয় দিই, সাংবাদিক অনুরূপ। আজ স্বাগত দুজনকে, এবং অবশেষে আজকের এই বিশেষ যানজট পেরিয়ে স্টুডিওতে টাইম মতন আসতে পারার জন্য অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ধন্যবাদের সাথে গৃহীত। আপনার কাছে আসি, আপনি কি নিয়ে ব্যস্ত এখন? মূলত স্টেজ শো নিয়ে ব্যস্ত। এই গরমের মধ্যে স্টেজ শো কি করব, গান শুনতে চাইলে কি না করে দিব? এটা সম্ভব? একে হট, তারপরে আপনি হট, তারপরে জনতা হট, আর জন্য হোয়াটস গোনা হ্যাপেন। বিস্ফোরণ করে যাবে। বিস্ফোরণ ভয় পাই এখন, বিস্ফোরণের নাম নিয়েন না। আখির অনেক শো আমি দেখেছি, স্টেজ শো বিশেষ করে। আমি হয়তো কোন একটা প্রোগ্রামে গেছি, আমি জানি না যে আখি আলমগীর গান গাইবে, কিন্তু হঠাৎ দেখছি যে একটা পরিচিত কণ্ঠ গান গাচ্ছে, তখন দেখছি আখি আলমগীরের শো। আমি তার সঙ্গে আর কন্ট্যাক্টও করি না, হ্যাঁ, ফোনও করি না বা শো শেষে দেখা করি না। আমি জাস্ট মুগ্ধ নয়নে দেখি যে এই আখিকে দেখছি এক যুগেরও বেশি সময় ধরে একই পারফরমেন্সটা ধরে রেখেছে, এবং আমার কাছে আপনি কি এটা কি প্রশংসা করলেন নাকি তার নিন্দা গাইলেন? এইটা ভালো হবে, এটা একই জায়গায় যদি থাকে তারপরে তো না, এটা আখি ভালো বলবে, যেহেতু আমি স্টেজ শোর কথা বলছি। স্টেজ শো তো সবাই একরকমই করে, এক তালেই করে, মানে একটা স্ট্যান্ডার্ডেই করে। স্ট্যান্ডার্ডটা ধরে রেখেছে। এখন আপনি অডিও গানের ক্ষেত্রে হইলে হয়তো বলতে পারতেন যে একই জায়গায় আছে, অডিওতে হিট ফ্লপ আছে, বিক্রি বেশি বিক্রি কম আছে, একটা আলাদা। তারপরে হয় যে ধীরে ধীরে আরো প্রথম দিকে যাবো সেক্ষেত্রে, তারপরে আস্তে আস্তে বুঝে যায়। আমি প্রথম দিন থেকেই কনফিডেন্ট ছিলাম। প্রথম দিন যখন বিটিভিতে আসছিল আলমগীর আঙ্কেলের সেই প্রোগ্রামটাই আমি ভুলে যাই। বিটিভিতে আপনি ক্যামেরার সামনে রেখে পাবলিক অ্যাপিয়ারেন্স, যেটা আমি নার্ভাস ছিলাম, দর্শকের সামনে, স্টেজের সামনে হাজার হাজার দর্শক, এবং আপনি পারফর্ম করছেন, প্রতিটা মুহূর্তেই কিন্তু দর্শক আপনাকে রেসপন্স করবে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিন নার্ভাস ছিলাম না আমি। আচ্ছা, প্রথম দিনের শোর কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। প্রথম দিন মানে আমার বড় শোটাই ছিল লন্ডনে। ওরে বাপরে, প্রথম বড় একটা শোই ছিল লন্ডনে, এবং তার আগে যে দুই একটা ঢাকায় করেছিলাম সেগুলো মানে অনেক বড় কোম্পানির কর্পোরেট শো ছিল, ওখানে আমি একা ছিলাম, একটা দুইটা গান ছিল, গিয়ে চলে এসেছি। বাট বিগ ইভেন্ট ছিল লন্ডনে, উইথ মানে গ্রেট সিঙ্গার্স লাইক কনক চাপা আপু, শেফালি ঘোষ, হ্যাঁ, সৈয়দ আব্দুল হাদি আঙ্কেল, রুকসি আপু, আদিক বাবু, আর অনেক কিছু, মানে সবার মধ্যে আমি একটা ছোট্ট এরকম একটা কিছু আর কি। এবং আমার নাম, আমি আগে উঠবো কারণ আমি সবার ছোট, তো ভাবছিলাম হাতটা একটু ঠান্ডা, মানে ঠান্ডা লাগছে কি লন্ডনের ঠান্ডার কারণে, না আমি একটু নার্ভাস, আমি বুঝতে পারছিলাম না। দেখলাম না হাতটাতে একটু ফিলিংস কম। হ্যাঁ, স্টেজে উঠলাম, উঠার পর দেখলাম আমি একটা অন্য মানুষ হয়ে গেলাম, আমার সাথেই আমার নতুন করে পরিচয় হলো। আমি জানতাম না যে এটাই আমার আসল জায়গা, সেদিনই বুঝলাম যে এটাই আমার আসল জায়গা। আসলে স্টেজে অসাধারণ। থ্যাংক ইউ। মানে সেটা হচ্ছে যে একজন শিল্পী বুঝে যায় তার পারফরমেন্সের জায়গায় গিয়ে যে ইয়েস, দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই বিলং। হয় না, আপনি অনেকগুলো মেয়ে দেখতে গেলেন, একটা মেয়েকেই ভালো লাগলো, কি বিয়ে করতে হবে? যার নয়নে যারা লাগে ভালো, এবং কার নয়ন যে কারে ভালো লাগবে
বলা বড় মুশকিল। সেই আমি তো যাকে দেখি তাকেই ভালো লাগে, ওই যে হায়দার হোসেনের গানের মতো, মন কি যে চাই বলো, যাকে দেখি লাগে ভালো। আপনার চরিত্রের ব্যাপারে আমার খুবই সন্দেহ যাচ্ছে। এই বিষয়ে আমরা অনুষ্ঠানে পরে কথা বলবো। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। ওই যে নচিকেতার নিজের চরিত্রের ব্যাপারে বিশেষ যত্নবান হন, এটি আপনার প্রতি বিশেষ উপদেশ। আর শুনেন ভাই, প্রেমে পড়া বা কাউকে ভালো লাগার মধ্যে চরিত্রের কোনো সম্পর্ক নাই। কিন্তু যারা দেখি লাগে ভালো, I mean, ডিস্টার্ব come on. করার মধ্যে আচ্ছা আমি এটাও বলে দিই, হ্যাঁ, যারা দেখি লাগে ভালো ইজ নট ভেরি গুড আপনি যে স্কুল কলেজের পাস শেষে যে একটা ক্যারেক্টার সার্টিফিকেট পেয়েছেন, ওইখানে কি লিখে দিয়েছিল প্রিন্সিপাল বা হেডমাস্টার যে আমার জানা মতে এই ছেলেটার চরিত্র ভালো, ও কখনো প্রেমে পড়েনি? এটা তো লেখা ছিল না। যদি ওখানে সাইডে লেখা থাকতো যে অবলিক তাকে রাষ্ট্রবিরোধী কাজ প্রেমে পড়ে নাই, তাহলে ডেফিনেটলি ওখানে লিখে দিত। ওই লাইনটা ছিল না বলে লিখতে পারবে। ওইটা ছিল না, দেখি অপশন নাই। অপশন নাই। এনিওয়ে, তো প্রথম শোর পরে, সেই প্রথম শোটা আজ থেকে কত বছর আগে ছিল কেপা? দ্যাট ওয়াজ ইন 96। কোয়াইট আ লং, 20 বছর আগে। হ্যাঁ। সো 20 বছর পরে আজকে এখানে বসে এখন কি মনে হয় যে সেদিনের শো এবং এখনকার পারফরমেন্স, সেদিনে রাখি আজকে রাখি, তফাৎ কোথায়, মিল কোথায়? মিল হচ্ছে আখি আখি আছে, মানুষ আখিটা আখি আছে, এটা একটা অনেক বড় ব্যাপার। বদলায়নি, মানুষটাকে বদলাতে দেয়নি একদম। আরো ভালো, নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আর শিল্পী আখি, আমার পারফরমেন্স, আমার গায়কীতে আমি আমার সাধ্য ততটুকুর মধ্যে আমি নিজেকে বেটার করার চেষ্টা করেছি, শিল্পী হিসাবে, মানুষ হিসাবে। বাকিটা দর্শকের বিচার। বাহ, খুব চমৎকার। অনুপ ভাই, আপনার দিকে এবার চোখ ফেরাই। জানেন তো লেডিস ফার্স্ট, সুতরাং এই জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমার এমনিতে মেয়েদের ব্যাপারে একটু বেশি আর কি। আমার ক্যারেক্টার সার্টিফিকেট চলে আসছে। ঘুরে ফিরে কিন্তু দাদার কথাই রয়ে গেল। আচ্ছা দাদা, আপনার এই যে বহুমুখী প্রতিভা, এই সম্পর্কে কিছু বলুন। আমার কোনো প্রতিভা নাই। হ্যাঁ, আপনি গান লেখেন, আপনি নাটক রচনা করেন, আপনি সাংবাদিকতা করেন, আপনি আমার মনে হয় একটা লিস্ট বানাই যে আপনি কি করেন না। না, আসলে কোনো প্রতিভা নাই এখানেও। আমার ওই যে একটু আগে তো আমরা নচিকেতার আলাপ করছিলাম, ওর একটা গানের লাইন আমি বলি, যখন আমাকে অনেকেই বলে যে আপনি তো খুব প্রতিভাবান, সে গানের লাইনটা হচ্ছে এরকম: ছেলে কি প্রতিভাবান, হক কথা শুনে যান, প্রতিভা সব নাথিং বাটপার, রাম নাম মনে করে জপে যান বারবার, একটি ছোট্ট কথা ম্যানিপুলেশন। আসলে আমরা ম্যানিপুলেশনের যুগে আমরা বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি, এখানে প্রতিভার কিছু নাই। এখন আমাদের প্রতিভা দেখানোর চাইতে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে বেঁচে থাকার লড়াই করা। কারণ আখি আমার সঙ্গে একমত হবেন যে এখন নতুন জেনারেশনে মিডিয়াতে অনেক গায়ক গায়িকা আসছে, অনেক নায়ক নায়িকা আসছে, যারা হচ্ছে বাপ মায়ের অঢেল টাকা নিয়ে আসেন, এসে এটাকে একটা বিজনেসের মতো করে ইনভেস্ট করেন 50 লাখ 60 লাখ টাকা, তারপরে একটু দুই একটা গান যদি কোনোভাবে লেগে যায়, এরপরে ওনারা চিন্তা করেন আমার ব্যবসায় এবার লাভ আসা শুরু হবে। কিন্তু আমার বিশ্বাস, আমরা যখন কালচারাল ওয়ার্কে এসছি, বা আখি তো পারিবারিক ভাবেই কালচারাল ওয়ার্কে এর মধ্যেই বড় হয়েছেন, জন্ম হয়েছেন, এবং আমাদের বিশ্বাস যে আমরা আসলে ভালোবেসেই এসছি এই জায়গাটায়। আমরা টাকা কামানোর চিন্তা করে আসিনি, বা আমরা প্রতিভাবান হব, প্রতিভা শো করব, সেই প্ল্যান করেও আসিনি। যেমন আখির মতো কাজ শিখেছে, আমি আমার মতো ছোটবেলা থেকে লেখালেখি করেছি, হয়তো সুযোগ পেয়েছি, লিখেছি, লিখতে লিখতে এটা আসলে একটা দীর্ঘ 20 বছরের সাধনা আমার ক্যারিয়ারে। আচ্ছা, আমরা জানি যে আপনি লেখা গান, বেশ কিছু গান এর মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে, যেমন হাবিবের সাথে একটা গান আছে, হ্যাঁ, চলতে চলতে দেখা হলো, তারপর আরফিন রুমির চলতে চলতে দেখা হলো, ওটা একটু যদি চলতে চলতে বলে দেন। আমি তো গান গাইতে পারি না, হালকা একটু হয়ে যায় গানের ইয়েটা হচ্ছে, লিরিক্সটা আমি বলি: চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো। বোঝাই যাচ্ছে এটা যে আপনি প্রথমে বলছেন যারা দেখি লাগে ভালো, এই গানটার সাথে দেখছি মিল, মানে মানুষের যে ক্যারেক্টার সেটা গানের মধ্যে উঠে আসে। সেটাই, চলতে চলতে দেখা হলো, লেগে গেল ভালো। এই কারণে সবাই জিজ্ঞেস করে তো, আপনার যত গান হিট করেছে সব প্রেমের গান কেন, বিরহের গান নেই কেন, এটাও জিজ্ঞেস করে। চলতে চলতে দেখা হলো, লেগে ভালো লেগে গেল। ট্রেনে যাওয়ার সময় যে কত মেয়েকে দেখে, সবাই ভালো লাগে। ভাই, ভালো লাগার তো কোনো ব্যাকরণ নাই। ভালো তো ওনার
ইন্সপিরেশন চারদিকে আছে। চারদিকে হ্যাঁ, উনি ইন্সপায়ার হচ্ছে, উনি ভালো না, ভালো এই গান কারণেই মনে হয় লিখছেন। আমার গান বেশি মানে শ্রোতা বা দর্শক পছন্দ করেন, কারণ আমি ওদের মনের ভাবটা বুঝতে পারি। এটা আপনি আকি আপার জন্য একটা গান লিখেছিলেন যে গানটা খুব জনপ্রিয় হয়েছিল, সেটা রং লেগেছে। রং লেগেছে আমার অ্যালবামের টাইটেল সং ছিল এটা, রং লেগেছে। তাই? হ্যাঁ, কবে এবং করলেন এই গানটা? এটা বেশ আগের না, 2003 বা 4 চার, আরমান হ্যাঁ। খানের আরমান সুন্দর সুর ছিল। খান সঙ্গীত। সুর করেছেন, আর লিখেছিলেন দাদা, এবং গানটা এত মজার একটা গান ছিল। এই গানটার টাইটেলই পরে পরে অ্যালবামটা অ্যালবামের ছাড়া টাইটেল হয়, হিসেবে রং দিয়েছেন। লেগেছে। আমি Wow. এটা এখনো ফেসবুকে স্ট্যাটাস দিই এই গানের লিরিক্সটা খুব মজার। Catchy, লিস্টে বলেন না catchy। শুনি। রং Message? লেগেছে মেঘের গায়ে, রং লেগেছে সে দূরের গায়ে। হ্যাঁ আচ্ছা, দূরের গায়ে। হ্যাঁ, রং আচ্ছা। লেগেছে মেঘের গায়ে, রং লেগেছে দূরের গায়ে, রং লেগেছে সবুজ বনে, রং লেগেছে তোমার মনে। বাহ বাহ বাহ। তোমার মনে রংটা কি, লাল নীল সাদা বেগুনি নাকি? আচ্ছা। আমার মনেও লেগেছে রং, পুরনো গানে তাই পুরনো গানে লেগেছে ঢং। Wow. বাহ। তো এটা তো এখন আবৃত্তি তো হলো, এবার একটু সুরে সুরে হয়ে যাক। আগে বলতেন তাহলে আবৃত্তি করতাম না। না না, আমরা আগে গানটার অর্থটা বুঝে না, নিলাম। আমরা আখির আলাদা একটু প্রতিভা দেখলাম এবং দর্শকদের দেখালাম হ্যাঁ, যে ভালো exactly. আবৃত্তি। না না, তাছাড়া আরেকটা বড় কথা কি, আমরা দেখো যে গান হয় সুরের দিকে এত বেশি চলে যায় যে দেখা যায় যে অনেক কথাটা সময় কথা ধরে না। মিস করা হয়ে কথা যায়। মিস করে যাই। True. এখন যেটা হলো যে কথাটা আমরা এখন ভালো করে বুঝে নিলাম, কথার মাধুর্যটা পেয়ে গেলাম, এখন সুরের মাধুর্যটা পাবো, তাহলে দুয়ে দুয়ে 5 হয়ে যাবে। তো 5 হওয়ার আগে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের একজন ফোনে আছেন। হ্যালো বন্ধু চলে এসেছেন। হ্যালো বন্ধু, কে বলছিলেন, কোত্থেকে? জি, আমি রানা বলছিলাম, এমএস রানা। জি রানা ভাই, আরেক বিখ্যাত এই যে আমরা- সাংবাদিক। আমাদের আরেক 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 সাংবাদিক মানুষ এবং বহুমুখী প্রতিভার অধিকারী, গায়ক, গায়ক, নায়ক, নাট্যকার, আর কি রানা ভাই, প্রডিউসার, প্রডিউসার, উপস্থাপক। উনি লজ্জা পেয়ে গেছেন, না, 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 বলতে না। পারতেছে না। আমি আসলে ফোন দিয়েছি সকালবেলা আপনাদের, মানে তিনজন কি এত হাস্যোজ্জ্বল, মানে সকালবেলা রোদ্দুরের মতো, মানে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। আমার আসলে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আমি মানে সবসময় তো দেখা হয়, কথা হয়, কিন্তু ডিটেল মানে খোঁজটা নেওয়া হয় না। এই যে আসছে ঈদে, আমি জানি যে অনুরূপ এখন খুব ব্যস্ত, আশিক খুব ব্যস্ত, তো আসছে ঈদে আপনাদের এই মানে স্পেশালি যে কিছু আয়োজন থাকে, তো স্পেশালি অনুরূপের কাছ থেকে আমরা কি অন্যরকম গান আমি জানি অনুরূপ নাটকও লিখেন, তো নাটক গান কি হচ্ছে, আর কি আপনার ঈদ স্পেশাল আয়োজন কি থাকছে একটু যদি বলেন, তাহলে আমার মনে হয় যে ভক্তরাও মানে প্রিপারেশন নিতে পারবে, জানতে পারবে, আর আমাদের একটু আমরা একটু সুবিধা হবে ready আর কি। থাকবো আর কি, একেই যে আরো বলে- কিছু হিট গান আমরা পাচ্ছি। রাইট। না, সাধারণত বলা হয়ে থাকে যে সাংবাদিকরা হচ্ছে সুযোগ সন্ধানী এবং অনুসন্ধানী। তো এই সুযোগে চান্স ইন্টারভিউর মাধ্যমে জেনে নেবেন, তারপরে পত্রিকা লিখে দিবেন আসছে আকি আলমগীরের অমুক। বাহ, 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 খুব ভালো বুদ্ধি রানা ভাই। অফিসে গিয়ে নিউজ ওয়ান ধিন টু পাখি, হ্যাঁ। অনেক ধন্যবাদ রানা ভাই, অনেক ধন্যবাদ। ইয়েস, আখি। আকি আপা, না, আমার এই ঈদে অ্যালবাম আসছে না, ওকে। কোরবানি দর্শকগণ, আপনাদের জন্য অত্যন্ত সংবাদ, এই ঈদে আপনারা আকি আলমগীরের কোন অ্যালবাম পাবেন না। আসছে না, কারণ অ্যালবাম কাজ শেষ হয়নি। তবে আশা করছি কোরবানিতে অ্যালবাম আসবে। তাড়াহুড়ো করে কাজ করতে চাই না, দর্শককে ঠকাতে চাই না, বিউটিফুল। এই কারণে। আর ঈদ টিভিতে স্পেশাল তো দেখা হবেই, টিভিতে টিভিতে আসবো তো বিভিন্ন আসবে। প্রোগ্রামে বা প্রোগ্রামে লাইভে, গান তখন তো হবে, দেখা হবে, গান হবে, হবে। এরকম আড্ডা হবে, আপনাদের এখানেও চলে আসতে Sure, পারি। definitely, হ্যাঁ, definitely, so- আমরাও আড্ডা দিই। হ্যাঁ। সেটাই। অনুরোধ, আমার যেটা হলো প্রতি ঈদে আমার একাধিক নাটক থাকে, অ্যাটলিস্ট 3-4টা নাটক প্রচারিত হয় বা ঈদ উপলক্ষে স্পেশালি লিখি। তো এবার আমি ঈদ উপলক্ষে স্পেশালি লিখতে পারিনি। হ্যাঁ, আমার গত বই মেলায় প্রেমলীলা উপন্যাসটা পাঠকদের মাঝে সাড়া ফেলার কারণে এবার আমি 5টা জাতীয় দৈনিক থেকে ঈদ সংখ্যায় স্পেশাল গল্প লেখার অফার পাই বড় বড় রাইটারদের পাশে। তা আমি এই লোভটা ছাড়তে পারিনি। আমি কষ্ট করে গত 1 মাস ধরে এই 5-6টা গল্প আমি রেডি করেছি এবং দিয়েছি, যে কারণে আমি ঈদের জন্য স্পেশালি লিখতে পারিনি। তবে আমি খবর পেয়েছি যে আমার 2টো নাটক যাবে, এটা 2টো চ্যানেল থেকে আমাকে জানিয়েছিল। এই নাটকটা ওরা বানিয়েছে আরো আগে, কিন্তু এবার ঈদ হ্যাঁ, ঈদ উপলক্ষে উপলক্ষে ওরা প্রচার এটা করবে, release চ্যানেলও কিনে রেখেছে আগে। এই আর গানের ক্ষেত্রে হচ্ছে আকি আপা তো জানেনই, আপনিও জানেন, আমি সব সময় কিছু ট্যালেন্ট নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে পছন্দ করি।
যেটা বলতে গেলে হাবিব আমার গান দিয়ে আসছে আমি বলবো না, বাট হাবিবের সঙ্গে আমার সম্পর্কটা ওই কারণেই ছিল যেহেতু ফেরদৌস ওয়াহিদের ফ্যামিলি ফ্রেন্ড, ওইভাবে হাবিবও আমার একটা ছত্রছায়া পায়। তারপরে রুমি, পড়শি, পূজা, খেয়া, এই নতুনদের ইমরান। তো এই না, আমি এটা বলছি যে ওরা নতুন ছিল, ওদেরকে আমি চেষ্টা করেছি। আচ্ছা, ওদের সাথে আপনি কাজ করেছেন? চেষ্টা করেছে, তুলেন কাজ করেছি, শুধু না ওরা স্টার হয়েছেই আমার গান দিয়ে। হ্যাঁ, এবং এটা ওরা স্বীকার করে। হ্যাঁ, আমি এরকম একটা নতুন জুটি পেয়েছি গানের, ওর নাম হলো খন্দকার বাপ্পি এবং ইশরাক হোসেন। ফেরদৌস বাপ্পি, খন্দকার বাপ্পি এবং ইশরাক হোসেন। ফেরদৌস বাপ্পি গান না, ফেরদৌস বাপ্পি গান গাইলে ভালো হতো, তাহলে তাকে নিয়ে আমি একটা করতে পারতাম। চেষ্টা করে রাখেন, সময় আছে, সময় শেষ হয়ে যায়। তো এই খন্দকার বাপ্পি এবং ইশরাককে নিয়ে এবার একটু অন্য ঘরনার একটা প্রেমের গান করেছে। এটা হচ্ছে ফানি গান, কিছু ইন্ডিয়ান বা তামিল টাইপের। হ্যাঁ, আমরা সুরটাও নিয়েছি তামিল থেকে, এবং আমরা ওই তামিল মিউজিক ডিরেক্টরের নামও দিয়ে দিচ্ছি সুরকারের, কারণ যেখান থেকে চুরি করা হয়েছে। চুরি তো বলছি না, আমরা তো বলেই দিচ্ছি যে এই গান মানে ওইখান থেকে আমরা চুরি করেছি। চুরি বলছে কেন, ইন্সপায়ার বলেন। ইন্সপায়ার্ড কিছু নাই, আমি সরাসরি আমরা সরাসরি ওই সুরকারের নামেই দিয়ে দিচ্ছি। তো কাজে ওইটা বুঝতে পারছি, এটা কাভার সং বলছি আমরা। সুরটা নিয়েছি, লিরিক্সটা আমি আমার মতো করে করেছি, মিউজিকটাও মিউজিক ডিরেক্টর ওনার মতো করে করেছেন। কিন্তু ওরা যখন আমাকে বললো যে আমি এটা কাভার সং করেই ছাড়বো, আমি বলছি যে না, তাহলে তুমি ওই সুরকারের নাম দাও। নেক্সট টাইম যেন কোনো অসুবিধা নেই, আমি বললাম যে কোনো আইনি জটিলতা দরকার নাই। আইনি জটিলতা ব্যাপার না, আমরা ইন্সপায়ার হতেই পারি, নিতে পারি, কোনো অসুবিধা নেই। সবাই গানের আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন আমার এক জীবন গানটা হিট হওয়ার পরে আমি দেখলাম এই গানটা মালায়াম ভাষায় হয়েছে, ওরা ওদের মতো করেছে। দাঁড়ান, এটা কি উল্টা, মানে আপনার গানটা মালায়ামরা নিয়ে গেছে না মালায়ামের? না, আমার গানটাই মালায়ামরা নিয়েছে। ওরা আমাদের ভিডিওটা ওরা ইউজ করে, নেটে সার্চ দিলে আপনি পাবেন যে একদম সেখানে কি ক্রেডিট দেওয়া আছে? ক্রেডিট দেওয়া, ওরা তো মামলা করে না, ভিডিওতে তো আছেই, ভিডিওতে তো ওরা তো আমাদের ভিডিওটা ইউজ করেছে। ওদের শিল্পীরা ওই সুরে গান গেয়েছে। তারপরে মজার ব্যাপার হচ্ছে, থাইল্যান্ডের এক মডেল, ওর নাম হচ্ছে সুকারান্ডা, ও হচ্ছে ফেসবুকে আমাকে খুঁজে বের করে যখন বলে, তখন চ্যাটিং এ বিশ্বাস করি না যে সে আমার ফ্যান। তখন সে বলছে তুমি আমার ওয়ালে গিয়ে দেখো। ওয়ালে গিয়ে দেখলাম যে তার কভার পিক হলো আমার এক জীবন গানের মডেলদের ছবি। হ্যাঁ, তারপরে যখন বিশ্বাস করছি না, সে বলছে তুমি আমার ইয়েতে গিয়ে দেখো, ওই প্রোফাইল পিকে গিয়ে দেখো যে অন্তু করিম এখানে আসছিল থাইল্যান্ডে ব্যবসার কাজে, আমি তার সঙ্গে ছবিও তুলেছি। ওইটাও দেখলাম। এরপরে আমি বললাম তারপরে বিশ্বাস করি না, তোমার ফোন নাম্বার দাও। এরপর ফোনে কথা বললাম এবং টিকিট পাঠাও। তারপরে অন্তু করিমকে জিজ্ঞেস করলাম, ও বলছে যে না, ওই থাইল্যান্ডের নাম করা মডেল, ওকে সবাই চিনে এবং সত্যি সে এই গানের ফ্যান। আচ্ছা, আপনাকে এখানে একটু থামাচ্ছি। আমাদের সাথে ফোন লাইনে আছেন আমাদের প্রিয় মানুষ শামীম শাহেদ। স্বাগত আপনাকে। হ্যালো, আপনারা, আমি আপনাদের ফ্যান, আমার নাম শামীম শাহেদ। আমরা আপনার ফ্যান, এখন কি করতে পারি বলেন? দরকার, এসিও দরকার। এই শামীম ভাই, এরা দুইজন ফ্যান, আমি কিন্তু এসি আপনার। কিন্তু তার আগে অনুরূপ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আপনি এত সুন্দর সুন্দর গান কিভাবে লেখেন? যে তুমি আমি এত কাছাকাছি আছি বলে জীবন হয়েছে মধুময়, কোন অনুভূতি থেকে লেখেন? এটা আপনার কাছে প্রশ্ন, যে কাকে ভাবনায় রেখে আপনি লেখেন? ওই যে শামীম ভাই, ওই যে বাপ্পি ভাই শোর শুরুতে বলে দিয়েছে যে আমি যে চরিত্রহীন, এই কারণেই এত প্রেমের গান এটা ভালো লাগে, ভালো গান কি বেড়াবে বলেন। আচ্ছা শামীম ভাই, আপনার এই প্রশ্নের আমি খুব সুন্দর একটা আনসার দিব। আপনি এবার সেকেন্ড যেটা অনুরোধ আমাদের আখি আপার কাছে, যে বন্ধু আমার রশিয়া খাটের উপর বসিয়ে একটা গান বানাইছে, এই গান একটা 2 লাইন শুনতে চাই খালি গলায়। আচ্ছা, আখি কিন্তু রং লেগেছে গানটাও শোনায়নি। ওটা শুনবো, আসলে এত কিছু ডিসকাস করার আছে। শামীম ভাই আখি লজ্জা পাইছে। অনেক ধন্যবাদ শামীম ভাই, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন পাওয়া গেল। হ্যাঁ বলেন, কিভাবে এরকম? না, এটাকে আখি আগে গান শোনাবেন, আমি আগে পার্টলি দিয়ে দিচ্ছেন। আমি বলি, সেটা হচ্ছে
আমি এটা খুব প্রাউডফুলি বলি যে আমি একজন প্রেমিক মানুষ, আমি প্রেমে পড়ি। আমার যারা দেখি লাগে ভালো, যারে দেখি লাগে ভালো। এটার ক্ষেত্রে ওই যে আমার নচিকেতার গানের বলতে হয় আবার, সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো ভালোবাসে একবার। ওরে বাপরে, যত বড় লাগে, যার মন যত বড়, যার মন যত বড়, ভুলে গেলাম তো, জিয়ার হাসি, ভালোবাসে বারবার, এরকম একটা আচ্ছা, সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো ভালোবাসে একবার। যার মন বড় বেশি দেখে, যার মন বড় যত দেখে ভালো অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। শয়তানদের অজুহাতের অভাব থাকে না। না, শয়তানও তো একটা পৃথিবীর পার্ট, তো কোনো সমস্যা নেই। ব্যালেন্স হবে কিভাবে নালে? তো এই জায়গা থেকে বলি যে আসলে ভালোবাসাটা গড গিফটেড ব্যাপার। হ্যাঁ, যদি আল্লাহর সঙ্গে নবীজির প্রেম না হতো, তাহলে আমরা ইসলাম ধর্ম পেতাম না, কোরআন শরীফ চলে গেলেন। রোজার মাস বলে আল্লাহ না, আমি প্রেমের সিরিয়াস জায়গাটাই বলছি, যে নবীজির সঙ্গে আল্লাহর প্রেম না হলে ইসলাম ধর্ম আসতো না, কোরআন শরীফ আসতো না। আমাদের বাবা মায়ের প্রেম না হলে আমরা আসতাম না। হ্যাঁ, তো প্রেমটা খালি যে সবসময় নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ তা নয়। হ্যাঁ, যেমন অনেক গান আছে যে গানটা শুনলে আমরা মনে করি যে প্রেমের গান, বেসিক্যালি তা না। হ্যাঁ, এবং বাপি ভাই আপনি ভালো বুঝবেন যে একটা গান আছে জেমসের, ঠিক আছে বন্ধু, এমনও নিশিরাতে তুমি এসেছিলে, বসেছিলে মোর পাশে। হ্যাঁ, তুমি এসেছিলে আদিম গ্রন্থ হাতে, প্রেমের কাব্য লেখা আছে পাতাতে পাতাতে, বন্ধু ঠিক আছে, বন্ধু ঠিক আছে। সারা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ জানে এটা হচ্ছে নিশিরাতে গার্লফ্রেন্ড আসছিল, আসলে তা না, নবীজির কাছে আল্লাহ এসেছিল, ওহি যখন নাজিল হয় এটা নিয়ে এসেছিল। আসলে মিনিং গুলো অনেক রকম, অনেক ডেফিনেটলি। আকিব বাপ, আপনার কাছে দুইটা গান পাও না, একটা তো হলো রং লেগেছে, আর একটা বন্ধু আমার, আর একটা বন্ধু আমার। তো আমার মনে হয় শামীম ভাই যেহেতু রিকোয়েস্ট করছে, প্রথমে আমরা একটু খাটের উপরে বসি, গান শুনি, আমরা খাটের উপরে বসিয়া, আমরা কি খাট ভাবি। এটা আমার দ্বিতীয় অ্যালবামের গান, আচ্ছা, জনপ্রিয় গান, গান, জনপ্রিয় গান। বন্ধু আমার রসিয়া, হাটের উপর বসিয়া একখানা গান বানাইছে, দোতারা বাজাইয়া মানুষের মন মজাইয়া, দোতারা বাজাইয়া মানুষের মন মজাইয়া, গলা ছেড়া গান ধইরাছে। হায় বন্ধু আমার রসিয়া, সোফার উপর বসিয়া একখানা গান বানাইছে। বাহ বাহ, একদম কারেক্ট। কিন্তু বন্ধু আমার রসিয়া, যে সোফার উপর বসিয়া অনুরূপ পাইছে একখানা গান বানাইছে, এবং ভবিষ্যতে আরো গান বানাবে। তবে সেক্ষেত্রে তাদের আরো অনেক বেশি নারীকে দেখতে হবে। হ্যাঁ, এনিওয়ে, তো আমরা সোফার উপর বসে বসে আরো আড্ডা দিব, এবং যারা দেখছেন আপনারা নিশ্চয়ই সোফার উপরে বসে দেখছেন। তো সোফার উপরে বসে অপেক্ষা করতে থাকুন, আমরা আসছি ছোট্ট একটা চা খেয়ে না। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলা রোদ্দুর। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। বাহ, ভালো তো, চায়ের দামে শরবত পাইলাম, ভালো না? কেন চায় তো চিনি দিছিস কেন? চিনি কি বাংলালিংক দামে পাইছস? বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। নতুন অথবা বন্ধ সংযোগে মাত্র 19 টাকা রিচার্জে 25 পয়সা মিনিটে যে কোনো বাংলালিংক নাম্বারে, আর অন্য অপারেটরে 60 পয়সা মিনিট, 1 সেকেন্ড পালসে কথা বলো দিনরাত 24 ঘন্টা, সাথে 1 GB ইন্টারনেট প্যাক। নতুন কিছু করো, বাংলালিংক। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে।
বুঝতি না হইব নাকি? স্পিড লিমিট ছাড়া সবচেয়ে ফাস্ট বাংলালিংক 3G'র যে কোনো ইন্টারনেট প্যাকে এখন 100% বোনাস। এই বোনাস অফারটি 2G প্যাকের জন্য প্রযোজ্য। পছন্দের ইন্টারনেট প্যাকটি অ্যাক্টিভেট করতে ডায়াল *5000#। নতুন কিছু করো, বাংলালিংক। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, বলো কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়। মনেরই ক্যানভাসে ফুলেরা রং ছড়ায়, স্বপ্নেরই হাতছানি ওয়ালটন রেফ্রিজারেটর। প্রিয় সাথী আমার, সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। এখন শুধুই টেনশন ফ্রি লাইফ। ইন্টারনেট, টক টাইম আর SMS এর বেস্ট কম্বিনেশন নিয়ে মাই বাংলা লিংক প্ল্যান। ডায়াল করো *5000# আর বেছে নাও তোমার ফেভারিট প্ল্যান। আর মাই বাংলা লিংক অ্যাপ থেকে প্ল্যান অ্যাক্টিভেট করলেই 20% এক্সট্রা ইন্টারনেট। এবার নতুন কিছু করো, বাংলা লিংক। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। সদরঘাট, রংপুর, বাগেরহাট, তেতুলিয়া, টেকনাফ, বগালেক, মারিঝাপ, নারিন্দ, নালাহাট, নীলগিরি, সাতঘাট, চিরাজগঞ্জ, সিলেট, বাক্সি, মিলগেট, ঝালকাঠি, জাফলং, মেজবানি, চিটাগং, যেতে যেতে সন্ধ্যা, বাংলা বান্ধা। আমি জুড়ে সারা বাংলাদেশ। 56,000 বর্গমাইল একটি অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক। সারা দেশে বাঙালি, সর্বত্র বাঙালি। এবার নতুন কিছু করো। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। বাহ, ভালো তো। চায়ের দামে শরবত পাইলাম, ভালো না? কেন চায় তো চিনি দিছিস কেন? চিনি কি বাংলালিংক দামে পাইছস? বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। নতুন অথবা বন্ধ সংযোগে মাত্র 19 টাকা রিচার্জে 25 পয়সা মিনিটে যে কোনো বাংলালিংক নাম্বারে। আর অন্য অপারেটরে 60 পয়সা মিনিট, 1 সেকেন্ড পালসে কথা বলো দিনরাত 24 ঘন্টা, সাথে 1 GB ইন্টারনেট প্যাক। নতুন কিছু করো, বাংলালিংক। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান জয়া ব্রাইডাল মেহেদি, সকালবেলা রোদ্দুর। ফিরে এলাম বিরতির পরে আবারও আমাদের জয়া ব্রাইডাল মেহেদি, সকালবেলার রোদ্দুরে। আজ আমাদের সাথে আছেন আমাদের দুই প্রিয় মানুষ, আখি আলমগীর এবং অনুরূপ আইচ। একটু আগে তাদের সাথে আড্ডা হচ্ছিল এবং আমরা প্রচুর হাসাহাসি করছিলাম, এবং আজকে আমরা ঠিক করেছি যে আড্ডাটা আসলে আমরা হাসাহাসির মধ্যে করবো, মানে আমরা যেভাবে নর্মালি আড্ডা মারি সবাই মিলে সেভাবে আমরা আজকে আড্ডা দেবো। আমি একটা জিনিস খেয়াল করলাম, আজকে প্রোগ্রামে একটা কমন জিনিস আছে, ডাবল এ ডাবল এ। ওয়াও, আচ্ছা, আখি আলমগীর, অনুরূপ আইচ, দুজনেই ব্লু, আরেকটা মিল আছে, ডাবল ব্লু। এনিওয়ে, আমাদের সাথে এটা থেকে মনে হয় নতুন কোন গান সৃষ্টি হয়ে যেতে পারে। অলরেডি অর্ধেক লাইন মধ্যে লেখা হয়ে গেছে, কারণ আমি তো প্রেমে পড়ি, আখি প্রেমে পড়ে গেলাম, বাসায় যাই গিয়ে লিখে ফেললাম। আখি, তোমাকে দেখার পর আমার খুলে গেছে আখি, বেঁধে দাও ভাইয়ের রাখি, দেবো না পাখি, ভাইয়ের রাখি। কোন রসকস নেই, দূর ভাই। আজ এই আসতেছি অভিযোগের ব্যাপারে। আমাদের সাথে আমাদের একজন বন্ধু আছেন ফোন লাইনে, দেখে কে আছেন। আচ্ছা, স্বাগত আপনাকে সকালবেলা রোদ্দুরে। কে বলছিলেন কোত্থেকে? হ্যালো, জি, ইউসুফ চৌধুরী। সকাল থেকেই প্রোগ্রামটা দেখছি, প্রোগ্রামটা অনেক অনেক মজা হচ্ছে। দেন অনুরূপ আছে এখানে, আখি আপু আছে, আপনি আছেন। প্রোগ্রামটা এত হাস্যোজ্জ্বল হচ্ছে। দেন আমি কাজ করি ছোট পর্দায়, দেন দাদার গান অনেক সুন্দর।
এবং আরেকটা কথা বলবো যে আখিয়াপুর মায়ানগর একটি সিনেমাতে আইটেম সঙ্গে গান গেয়েছিলেন, ওখানে পারফরমেন্স করেছিলেন। আমি যে প্যানেল এডিট করতে গিয়েছিলাম সেখানে দেখি আখিয়াপুকে ডিস্টেট পারফরমেন্স করতে, এটা লাইক অসাধারণ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো একটা জায়গায় এসেছেন। আমি আসলে উনি একটা খুব ভালো কথা বলেন। মায়ানগর একটা চলচ্চিত্র যেটা এখনো রিলিজ হয়নি, ওখানে আমি একটা গান করেছি এবং ওখানে আমি পারফর্ম করেছি। গানটা আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি। ভাইয়া দেখেছেন, আমার হিংসা হচ্ছে এখন আর কি যে আমি দেখতে পারলাম না। কিভাবে দেখবো জানি না, কারণ এখনো ছবিটা রিলিজ হয়নি। হ্যাঁ, এখন প্রডিউসারকে বলে বা ডিরেক্টরকে বলে যে ভাই একটু যদি কোনো ভিডিও টিডিও থাকে তো দেখো, বা ইউটিউবে যদি আপলোড করে দেয়। না, ছবি রিলিজের আগে তো আর আপলোড করবে না। এখন বাইরে যেমন করে বিদেশে, ওরা সবার আগে গানটা ছেড়ে দেয়। হ্যাঁ, গানটা বানিয়ে গানটা ছেড়ে দেয়। আমাদের দেশে এটা হয় না। আমি জানি না কেন এটা করে। ওরা গানটাকে গুলে খাওয়ায়। এক্স্যাক্টলি, এবং সিনেমা রিলিজ হওয়ার 1 বছর আগে গান রিলিজ করে। হ্যাঁ, এবং এন্টায়ার শুটিংটা পরে সবার আগে গানের শুটিং করে। হ্যাঁ, শুটিং শেষ হয়ে গেল, ইউটিউবে দিয়ে দিল, লোকজন শুনলো, হিট হলো। হ্যাঁ, সেটাই। না, আমাদের দেশেও কেউ কেউ করছে, শুরু হচ্ছে ট্রেন্ডটা। আমার মনে হয় যদি করে তাহলে আমার মানে অ্যাটলিস্ট নিজের পারফরম্যান্সটা দেখা। আমার মনে হয় যে দর্শকদেরও কিন্তু খুব একটা আকর্ষণের জায়গা থাকবে। প্রথম কথা হলো না, সিরিয়াসলি ইটস এ গুড সাইন যে আখিয়া আলমগীর আমাদের সবার মধ্যে প্রিয়। শি ইজ হট, ঠিক আছে, শি ইজ অ্যাট্রাকটিভ। কাম অন, এইটাকে এই যে লিসেন, আমি খারাপভাবে নিচ্ছি না, বাট এক্স্যাক্টলি টেক ইট এজ এ, আমার সামনে বলবেন না। ও আচ্ছা, আড়ালে বলবেন। আড়ালে না 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 না, কাম অন, এই যে বিপাশা বসু ও শুনতে পছন্দ করে, মানে এরা হলো যে মালাইকা অরোরা, রাইট? তারা বিলিয়ন বিলিয়ন সিঙ্গার বাদ দিয়ে উনি নায়িকাতে চলে গেছে। না, আমি আসছি যে বিলিয়ন বিলিয়ন, মানে আপনি কি ওকে বলেছেন যে আপনি কোন ফিল্মে নায়িকা হচ্ছেন? না না, আমার সাথে আগে উনি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছেন, আমাকে একজন নায়িকাদের সাথে তুলনা করছে। আমি এটা বলছি যে মালাইকা অরোরা, বিপাশা বসু, ওনারা যারা আছে, ইভেন ক্যাটরিনা কাইফ, তাদের একটা আইটেম হিসেবে তাদের এক্সট্রা পারফরমেন্স হিসেবে সেটা একটা সিনেমার মূল বিষয় হয়ে দাঁড়ায়। সুতরাং আখি হ্যাজ এভরিথিং, গায়কি আছে, পারফরমেন্স আছে, লুক আছে, এবং সে পরিমাণ আবেদন আখির মধ্যে আছে যেটা একটা আইটেম সঙ্গে পরিণত হতে পারে আমাদের দেশে। এবং অলরেডি কিন্তু আমাদের সিনেমার মধ্যে শুরু হয়েছে কালচারটা। আমি প্রায় দেখি যে আমাদের নতুন প্রজন্মের চলচ্চিত্রেও আইটেম সং তৈরি হচ্ছে, যেটা অলরেডি আখি আপা একটা করেছে। তো এই আইটেম সংটা করার সময় আপনার অভিজ্ঞতাটা বলুন। আমার জন্য আসলে ফিল্মের ক্যামেরা সামনে দাঁড়ানো নতুন কিছু ছিল না, কারণ আমি অনেক ছোটবেলাতেই দাঁড়িয়েছিলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। বাট আফটার দ্যাট হিউজ গ্যাপের পরে সামনে ক্যামেরার সামনে দাঁড়ানো আমার জন্য খুব আনন্দের ছিল, কারণ ছোট ছোট জিনিস, মানে ক্যামেরা যিনি ছিলেন মাহফুজ আঙ্কেল ছিলেন, আমার একদম জন্মের সময় উনি হসপিটালে ছিলেন আমার বাবার সাথে দাঁড়িয়ে। তো কিছু কানেকশন আছে, কিছু ভালোবাসার জায়গা আছে যেখানে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, ইসমত আরা ছিলেন ডিরেক্টর ছবির। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে যে রাজি করে করিয়েছে কাজটা করতে, দ্যাট ইজ মাই ফ্রেন্ড ইমন সাহা, মিউজিক ডিরেক্টর। হ্যাঁ, কবির বকুল ভাই লিখেছেন গানটা, এবং গানটা মানে আমি বাঙালি মেয়ে চাই একটা বাঙালি মন, এই বাংলাদেশকে নিয়ে একটা গান, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা নিয়ে একটা গান। গানটা ইন্টারেস্টিং ছিল এবং আমি হিসাবেই জাস্ট পারফর্ম করেছি। হ্যাঁ, তো ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। সারা রাত ধরে 2টা রাত সারা রাত কাজ করেছি, কষ্ট হয়নি কোনো। বাহ, খুব ভালো লেগেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি অনেক এনজয় করে কাজটা করেছেন। কষ্ট হয়নি মানে আইটেম গানে কষ্ট হয় না, এটা হইতেই পারে। আমি কিন্তু কাজ খুব কম করি, এটাও দেখবেন, বেছে কাজ করি। চ্যানেল খুললেই আমাকে দেখা যাবে না। আসলে আমি একটু বেছে কাজ করি, এবং যাদের সাথে বা যে সার্কেল আমি কমফোর্টেবল আমি সেখানেই কাজ করি, এছাড়া আমি কাজ করি না। সেটাই, তখন আমার কাজটা ভালো হবে, আমি ভালো কিছু দিতে পারবো। আমার ভিতরে যদি একটা কনফিউশন থাকে, আমি একটু আনকমফোর্টেবল থাকি, তাহলে আমার হবে না একটা ভালো কাজ। না, আমি বলছি যে জায়গাটা ছিলাম, আমি একটু আবার ফেরত যাই মালাইকা অরোরা বা জায়গায়, যে তারা যেভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে নিজেদেরকে প্রেজেন্ট করছে, এবং সেখানে অনেকে বলে যে ব্যাপারটা অশ্লীল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখানে অশ্লীলতা খুঁজে পাই না আমি। হ্যাঁ, যে একটা গানের এটা ফান, একটা মজা যদি মানায় দেন ইটস নট অশ্লীল। এক্স্যাক্টলি, আপনাকে মানাচ্ছে না, আপনাকে মানাচ্ছে না, দেন ইটস ভালগার। এক্স্যাক্টলি, ভালগার, শ্লীল এবং অশ্লীলের জায়গাটা, দেয়ার ইজ এ থিন লাইন। হ্যাঁ, সেটাই, ভেরি ফাইন লাইন ইজ দেয়ার। তো সুতরাং যদি মানায়, সেজন্য ক্যাটরিনাকে মানাচ্ছে, মালাইকা অরোরাকে মানাচ্ছে, যার জন্য তারা যা করে
ভালো অদ্ভুত লাগছে সুন্দর লাগে। হ্যাঁ, এখন 180 কেজির একটা মানুষ যদি ক্যাটরিনার মতো একটা হট প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে, Yeah, exactly. then it's vulgar. Yeah, exactly. Absolutely, absolutely. আচ্ছা, আজকে আমরা একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি, মানে এত ফোন, ফোনের পর ফোন আসছে, ফোনের বন্যায় ভেসে যাবে অন্যায়। আচ্ছা, তো আমরা অন্যায় থেকে বাঁচার চেষ্টা করি। আমাদের সাথে আরেকটা ফোন আছে। আচ্ছা, ঠিক আছে। স্বাগত আপনাকে জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলা রুদ্রে। কে বলছিলেন, কোত্থেকে? জি, আসসালামু আলাইকুম, আমি খন্দকার বাপ্পি বলছিলাম। ও আচ্ছা, ওকে, আপনার নাম নেওয়া হচ্ছিল একটু আগে, আর আপনি হাজির। ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস, সত্যি সুন্দর প্রোগ্রাম করছেন আপনি, আখি আপু, অনুরূপ দা বলছেন। আমি না কনফিউজ, অ্যাকচুয়ালি আপনারা কি রেকর্ডিং করে কি প্রোগ্রামটা ছেড়ে দিয়েছেন না লাইভ করছেন? এখন আপনার কি মনে হচ্ছে, এটা রেকর্ড করা নাকি লাইভ করা? না, এই মুহূর্তে সামনে থেকে চিমটি মেলে দেখেন তো লাইভ হচ্ছে কিনা, আমি কনফিউজ আছি। এত চমৎকার প্রোগ্রাম, সিরিয়াসলি বলে যে আমি আমার ক্যারিয়ারে মানে এত সুন্দর লাইভ প্রোগ্রাম দেখিনি, একদম প্রমিসলি বললাম, মন থেকে বললাম। আর আমিও বাপ্পি, আপনার বাপ্পি, চিমটি হয়ে গেছে। এ স্কোয়ার বাপ্পি স্কোয়ার। আচ্ছা, আপনার অ্যালবাম আসছে, আমাদেরকে অনুরূপ আজ বললেন। জি 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 জি, অ্যালবামটা সম্পর্কে শুনি। বেসিক্যালি আগে আমি শেয়ার করি অনুরূপ দাদা সম্পর্কে। অসাধারণ মনের একটা মানুষ, খুব ভালো মানুষ। আমি যখন ওনাকে ফোন করে, অসাধারণ মন এটা আমরা জানি, কারণ ওনার যাকে দেখি লাগে ভালো, মন অসাধারণ, দ্যাট ফর শিওর। আমি ওনাকে বলেছিলাম যে এরকম, যে দাদা আমি একটা ফোন করে বললাম যে আমি গান করতে যাচ্ছি, তা আমি দাদা আপনার সাথে দেখা করবো। সে বললো যদি সিরিয়াসলি গান করো দিন আমার বাসায় চলে আসো। ওনার বাসায় গেলাম, উনি প্ল্যান শুনলো, শোনার পরে উনি নিজের রান্না করে আমাদেরকে খাওয়ালো। তখন মনে হচ্ছে যে আসলে উনি একটা এত বড় গীতিকার। আচ্ছা, থামাই, উনি খাবারের বিল দিচ্ছিল আপনাকে? মানে খাওয়ানোর পরে আপনাকে চার্জ করছিল? কোনো মানে হয়? এটা তো এখন এই রুমটা আপনার বাসা, আপনার বাসা এসে আপনি পচাতে পারেন না আমাদেরকে, আপনি রীতিমতো বলে রাখি, যদি ওনার রান্না না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই খাবেন, সে কিন্তু ফ্যান্টাস্টিক রান্না করে। রিয়েলি? আমরা ফেসবুকে ছবি দেখি। আমার মনে হয় 12টা বাজে, প্রোগ্রাম শেষ, আমরা এখন তাহলে আপনার বাসায় যাই। অনেক ধন্যবাদ বাপি আপনাকে ফোন করবার জন্য। আশা করি আপনার জন্য শুভকামনা, আপনার অ্যালবাম সাফল্য লাভ করুক। আবার আমরা আড্ডা ফিরে আসি। যে একটা দুঃখের খবর দিই, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আই ডোন্ট নো হাউ ইটস হ্যাপেন্ড। 2 মিনিট বাকি। রান্না নিয়ে আমি একটা কথা বলতে চাই। অনুরাগ আসলে অনেক মজার রান্না করে এবং উনি অনেক ছবি আপলোড করে। উনি আর আমি মনে হয় ফেসবুকে সবচেয়ে বেশি রান্না করে সেই রান্নার ছবিটা দিতে থাকি। হ্যাঁ, আমিও অনেক রান্না করি, না খাইনি, বাট আমিও অনেক রান্না করে। ওকে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুজন কোন রান্নার প্রোগ্রামে যাবো একসঙ্গে, এবং একসঙ্গে রান্না করবো। ওকে, তার আগে একটা জিনিস যেটা হবে, আপনাদের পরীক্ষা হবে। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, অনুরূপ আজ এবং আখি আলমগীরের বাসায় আমি যাব। তারা কি কি রান্না করে সেটা আমি খাবো, খেয়ে দেখবো। তারপরে যদি বেঁচে থাকি খাওয়ার পরে তাদের রান্না, তারপরে আমরা তাদেরকে রান্না আমাদেরকে নিয়ে এরকম এত নিচু মানের চিন্তাধারা কেন ওনার? হ্যাঁ, যে আমাদের রান্না খেয়ে উনি মারাও যেতে পারে। বলা তো যায় না ভাই, আপনি তো সেদিন এমনিও মারা যেতে পারেন। আমার কিন্তু একসময় বড় চুল ছিল। হ্যাঁ, সেই হিসাবে বলি যে চুল বাঁধতে পারে সে রাখতে পারে, যে চুল বড় চুল কাটতে পারে সে রাখতেও পারে। ঠিক আছে, এবং টিপসও দিতে পারি। আপনি যদি কখনো ওই যে ভাবির হাতে মাইর খান, মানে মায়ের খেয়ে যদি ভাবি রান্না করে না খাওয়ায়, ফোন দিয়েন, আমি টিপস দিয়ে দিব। আপনি ওই প্রসেসে রান্না করে ভাবিকেও খাওয়ালেন, উনিও খুশি হয়ে মায়ের বদলে আপনারা একটু আদর করেন। ভাই, মায়ের খাওয়ার পরে কারোর খাওয়ার ইচ্ছা থাকে ওইটাও তো একটা খাওয়া, ভাই। আজকে খানতে চাই না, বেশি আশা হচ্ছে না, অসুবিধা নেই। ওই যে বাসায় গৃহপালিত কিছু থাকলে, ধরেন ডগি বা বিড়াল, ওটা যেমন আমরা আদর করি কোলে, আবার খেলাতে পারি, অসুবিধা নেই। বাকালি বাপই পায় না ভাই, আমার কথা বলতেছেন ওই জীবন থেকে নেওয়া, ওনার জীবন থেকে না, এটা আমরা সব স্বামীরা, সব পুরো না, এটা আসলে কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে, সব স্বীকার করে। ওই যে যারা দেখে লাগে ভালো, সেখান থেকে গান হয়। কারণ বাপি ভাই আসার সময় নিশ্চয়ই ভাবি বলে দিচ্ছেন, খবরদার এইগুলো কিন্তু
বলবো না। আচ্ছা যাক, তো অনেক ধন্যবাদ, আজকে অনেক হাসাহাসি হলো, আজকে টাটা বাই বাই। এবং সরি যে আপনাদের অনেক পথেছি, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আমি একেবারে এর চেয়ে আরো বেশি পছন্দ। ইনশাল্লাহ। তো ভালো থাকবেন দুজনই। আই থিঙ্ক যে আমরা এই গরমের দিনে একটা ভালো আড্ডা দিলাম। তো আমরা শেষ করব গান দিয়ে, সেই পেন্ডিং গানটা রং লেগেছে। তো মনে রং লাগুক, আর ততক্ষণে আমরা বিদায় নেই। ভালো থাকবেন, দেখা হবে আবারও জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলার রোদ্দুরে। আপনিও গান দাদা। ধরেন রং লেগেছে মেঘের গায়ে, রং লেগেছে দূরের গায়ে, রং লেগেছে সবুজ বনে, রং লেগেছে তোমার মনে। আবার রং লেগেছে মেঘের গায়ে, রং লেগেছে দূরের গায়ে, রং লেগেছে সবুজ বনে, রং লেগেছে তোমার মনে। তোমার মনের রংটা কি লাল নীল সাদা বেগুনি নাকি? আমার মনে লেগেছে রং, পুরনো গানে পড়েছে ঢং। তোমার মনের রংটা কি লাল নীল সাদা বেগুনি নাকি? আমার মনেও লেগেছে রং, পুরনো গানে পড়েছে ঢং। আস্তে আস্তে গাইলাম।